মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সবে ঘুম থেকে উঠলাম। আমার চোখ মুখ ফুলে আছে একদম। আর ঘুম থেকে ওঠার জন্য চোখ মুখ ফুলেছে তা কিন্তু না, আমার হচ্ছে সর্দিটা আবারও মনে হয় লাগবে। আবারও গলা খুসখুস করছে, সর্দি সর্দি ভাব মনে হচ্ছে। কেবলই কিন্তু উঠলাম, মানে শরীর খারাপ থেকে, তার উপর এখন আবার এরকম। এর জন্য ওয়েদারটাই দাঁড়ি। কারণ আজকে দেখুন না, ওয়েদারটা আমি দেখাচ্ছি কেমন। এই দেখুন, কালকে ছিল বৃষ্টি মেঘলা, আর আজকে পুরো একদম আকাশ মেঘে ঢেকে আছে, মানে কুয়াশায় ঢেকে আছে। তো এইরকম জঘন্য ওয়েদার থাকলে তো শরীর খারাপ করবেই, কিছু করার নেই। আজকে ওয়েদারটা ভালো থাকলে না খুব ভালো হতো, কারণ আজকে আমাদের পাড়ার একটা প্রোগ্রাম আছে, মানে আমাদের কালকে যেহেতু সরস্বতী পুজো হয়েছে, তো ওই পুজো উপলক্ষে আজকে আমাদের পাড়ারই কিছু, এই পাড়ার বাচ্চা কাচ্চারা মিলে প্রোগ্রামে অংশগ্রহণ করছে। তো সৃষ্টিও আছে। তো ওই জন্য ওয়েদারটা ভালো থাকলে কি হয়, বাচ্চাদের আগ্রহ হয়, ইন্টারেস্টটা হয়, আর কিছু লোকজনও থাকে। যদিও ওটা সন্ধেবেলায়, তো অনেক দেরি আছে। তো আপাতত তো ঘরের কাজকর্ম সারি, আর তারপরে ওই ভিডিওটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আপনারা অবশ্যই দেখবেন। চলুন তাহলে এখন কাজে লেগে পড়ি। ওয়েদার যেরকমই থাকুক, সংসারের কাজকর্ম আর ঘরকন্নার কাজ থেকে কিন্তু আমাদের আর নিস্তার নেই। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতনই আমি কাজে লেগে গেলাম। আর প্রতিদিনের কাজের যে আমাদের রুটিন না, সেটা যদি একটু লেট হয়ে যায় তাহলেই সারা দিনের কাজের রুটিনের মধ্যে একটা কিন্তু ঘাটতি পড়ে যায়। ওই জন্য সময় মেনটেন করেই কাজ করতে হয়, আর আমি সেটা সবসময় পালন করে থাকি। মানে একটু আধটু তো এদিক ওদিক হয় ওয়েদার বিশেষে, কিন্তু খুব চেষ্টা করি যাতে সময়ের মধ্যেই ঘুম থেকে উঠে নিই, কারণ একটু যদি লেট হয়ে যায় তাহলে আমার সমস্ত কিছুই একদম বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়ে যাবে। তো সকালে উঠে জানলার পর্দাগুলো খুলে দিয়ে যে ঠাকুর প্রণাম করে নিলাম, তারপরে যথারীতি চা করে নিয়েছি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বেশি দিন তো থাকবে না, কিছুদিন পরই আবার গরম লেগে যাবে, ফ্যান চালাতে শুরু করতে হবে। এখনই যখন খুব বেশি রোদ উঠছে দুপুরবেলায়, যখন বাইরে থাকছি, ছাদে থাকছি, তখনই মনে হচ্ছে যে গরম ধরে যাচ্ছে। বা খুব কাজ করছি যখন ঘরের কাজগুলো, তখন মনে হচ্ছে যে একটু ফ্যান চালিয়ে নিই, কিন্তু ফ্যানটা এখনও চালাচ্ছি না। কারণ এই ঠান্ডা এই গরম এরকম পরিস্থিতিতে কিন্তু শরীরটা আরও আমাদের সবার খারাপ করবে। তাই সবাই কিন্তু এই দিনগুলোতে খুব সাবধানে থাকুন। এই যখন শীত চলে যায় আবার গরম পড়ে, ওয়েদার চেঞ্জের সময়টা আমাদের বড়ই বলুন আর বাচ্চা কাচ্চা বলুন সবারই কিন্তু শরীর খারাপ করে। সকালে চা বিস্কিট খেয়ে, বিস্কিট না, আমি আজকে ফ্রিজ থেকে পাটিসাপটা বের করে নিয়েছি। তো ওই পাটিসাপটাই খেলাম, আমার মা নিয়ে এসেছিল বানিয়ে। আর এখন টেবিলটা একটু গুছিয়ে নিলাম, কারণ সকালে একটু অগোছালো হয়েছিল। তো ওই অগোছালো টেবিল দেখতে ভালো লাগে না। সকালবেলা যদি চোখের সামনে যেগুলোই থাকুক সেগুলো যদি একটু গোছানো থাকে, দেখবেন মনটা খুব ফ্রেশ লাগে। এখানে একটা প্ল্যান্টার এনে রাখলাম। এদিকে হাজব্যান্ড আবার দেশি মুরগি নিয়ে এসছে। ওর কয়েকদিন থেকেই শরীরটা ভালো না, মুখে রুচি নেই, ওরও সর্দি কাশিতে জ্বরে খুব ভুগলো, আর জ্বর হলে তো মুখে রুচি থাকে না। তাই মাংস নিয়ে এসছে, মাংস-টাংস খেয়ে যদি আবার মুখে রুচি বাড়ে। তো ওইখানে আমি মসলা সব কেটে নিয়েছি আর এখন বেটে নেব। ওই জন্য শিলনোড়াটা উঠিয়ে নিচ্ছি। হাসব্যান্ড আজকে কেন যে বলেছিল মিক্সিতেই করো, কিন্তু আমি আবার মিক্সিতে দিলাম না। অল্প একটু তো মশলা, ওইটুকু বেটে নিলেই ভালো হয়। আর বাটা মশলার রান্নাটা সত্যিই খুব ভালো হয়। মিক্সিতে যে খারাপ হয় তা কিন্তু না। এটা কি আমাদের ধারণাই, না সত্যিই এর মধ্যে কোনো একটা ব্যাপার আছে, আমি ঠিক জানি না। যে বাটা মশলাতে রান্নাটা একটু বেশিই ভালো হয়। তো এখানে আমি যে সমস্ত মশলাগুলো কেটে নিয়েছি সেগুলো এখন বাটতে শুরু করে দেব। ওই যে বললাম না সময়ের মধ্যে কাজ করতে হবে, ওই জন্য খুব ব্যস্ততা আর তাড়াহুড়োর মধ্যে করছি। আর কড়াইতে ওইদিকে আমি থোড় ভাজা বসিয়েছি। আর হাসব্যান্ড আজকে মাংসটা একটু অন্যরকমভাবে করতে বলল। সেটা হচ্ছে আগে যেরকমভাবে রান্না হতো। আগে দেখবেন বেশিরভাগ মানুষই কিন্তু সমস্ত মসলা একসঙ্গে বেটে, তারপরে মাংসের সঙ্গে মাখিয়ে, তারপরে রান্না করতো। মানে একসঙ্গে সবকিছু ম্যারিনেট করে রাখতো। এখন বরঞ্চ মানুষ পার্ট করে রান্না করে। মানে ভেজে নেয়, পেঁয়াজ ভেজে নেয়, তারপরে যে সমস্ত মশলাপাতি থাকে সেগুলো কষিয়ে নেয়। তারপরে মাংসটা, ম্যারিনেট করা মাংসটা ছেড়ে দেয়। তো আগে এরকমভাবে সবকিছু মিশিয়ে একসঙ্গে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে রান্না করা হতো। আর ওতে রান্নার স্বাদটাও কেন যে ভালো লাগতো বেশি। তো আজকে আমার হাসব্যান্ড বলল যে এইভাবে রান্না করতে। এটা রান্না করার কারণ হচ্ছে খুব সময়ের অভাব। কারণ এখন যদি আমি সমস্ত মসলা পেঁয়াজ-টেয়াজগুলো আলাদা করে ভেজে মসলাগুলো কষিয়ে নিয়ে তারপরে মাংস কষাতে যাই, অনেক লেট হয়ে যাবে।
আর হাজব্যান্ড বেরিয়ে যাবে, তো আমার রান্না শেষ হবে না। ওই জন্য খুব চটজলদি রান্নাটাকে সারানোর জন্য আমি এই ট্রিক্স নিলাম। আর হাজব্যান্ডই বলল, তো সর্ষের তেলে আজকে রান্না করব। ওই জন্য সর্ষের তেলটাই নিচ্ছি। আর এখন আমি সর্ষের তেলটাই বেশি ব্যবহার করছি। সাদা তেলটা শুধুমাত্র লুচি-টুচি ভাজা এই সমস্ত ভাজা পোড়ার জন্য রেখেছি। এর আগে একদিন বলছিলাম না যে সাদা তেলটা এভয়েড করছি, তো হেলথের জন্যই। একসময় ভাবতাম যে সাদা তেলই বুঝি ভালো সর্ষের তেলের থেকে। তো এখন দেখছি আবার ডাক্তাররা উল্টো কথা বলেন। ডাক্তাররা এখন সর্ষের তেলেই বেশি রান্না বা বেশি খাওয়া করতে বলেন। তবে বলেন যে যেটাই খান পরিমাণে খুব অল্প। কিন্তু আমরা যারা মাছ মাংস বেশি খাই তারা কি আর পরিমাণে অল্প তেল দিয়ে রান্না করতে পারি? তেল স্বাভাবিকভাবে বেশি লেগেই যায়। তো এইদিকে মাংস রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর চটপট রান্নাটা সেরে নিই। এখন রান্না পুরোটা আর আপনাদেরকে দেখাবো না। আমি যেহেতু এখন ভয়েস ওভার দিচ্ছি, তাই কথা বলতে নিয়ে আমি খুব ভালো মতন বুঝতে পারছি যে আমার গলাটা বারবার ধরে আসছে। তো আর কাঁপা, কাঁপা হচ্ছে। হয়তো আপনারাও বুঝতে পারবেন যে আমার কাশি শুরু হয়ে গেল। তো এখন রাত্রেবেলা আমি ভয়েস দিচ্ছি। আশা করি কালকে ভিডিওটা পোস্ট করতে পারবো। আর সারারাত ধরে আমার এখন কাশি চলতেই থাকবে। যদিও কফ সিরাপ আছে, কফ সিরাপ খেয়ে নেব। কিন্তু কাশির শুরুতে কিছুতেই কাশি থামানো যায় না। কেন যে? আর যদি শুকনো কাশি হয়, আর আমার বেশিরভাগটা এরকমই হয়, শুকনো কাশি আর সারারাত ধরে কাশতে থাকি, কাশতে, কাশতে গলা ছিলে যায়। কাশির জন্য একটা উপকারী ট্রিক্স আছে, সেটা হচ্ছে আদা চিবোনো। আমি মাঝে, মাঝে করি যে আদা আর কুচি, কুচি করে নিই, আর তো আদার মধ্যে একটু লবণ ছিটিয়ে নিই। তারপরে ওইটা দাঁতের মধ্যে মুখের এক কোণায় রেখে চিবিয়ে রসটা খেয়ে নিই। তো এইভাবে কিন্তু গলার মধ্যে বেশ একটা ঝাঁঝালো অনুভব হয় আর কাশিটা কমে যায়। আর এখানে দেখুন আমার মেয়ের একটা গিফট এসছে। ওর জন্মদিন তো কিছুদিন আগেই গেল। তো জন্মদিনের গিফট বলতে পারেন। আমার হাসব্যান্ডের কলিগরা পাঠিয়েছে। তো এটা একটা আনএক্সপেক্টেড গিফট। যদিও ওনাদের আশীর্বাদটাই যথেষ্ট। সবার আশীর্বাদই যথেষ্ট। উপহারটা কোনো বিশেষ বিষয় না। কিন্তু ওনারা ভালোবেসে দিয়েছেন। আর সবথেকে সৃষ্টির খুশির বিষয় হচ্ছে ও আরেকটা মেকআপ বক্স পেল। মানে জন্মদিনে একটা গিফট হিসেবে মেকআপ বক্সও পেয়েছে। ওটা অন্যরকম ছিল। আর এরকম একটা নতুন ধরনের মেকআপ বক্স পেয়ে ও তো খুব খুশি। কারণ আমার মেয়ের এখন চুলের গার্ডার, ক্লিপ, লিপস্টিক, হেনা-তেনা, টিপ কত কিছুর দরকার হয়। ওইজন্য আমার রাখারই জায়গা হয় না। তো এই ধরনের সাজুগুজু জিনিসের বক্স পেয়ে ও খুব খুশি আর আমিও খুশি। আমার কিনতে হলো না, নাহলে ওর জন্য কিনতেই হতো কিছু একটা। আর দেখুন এখানে টান দিয়ে এটা খুলে দিল। এটা ভাঙেনি, ও টেনে দিয়েছে। তো এটা এখন আবার লাগিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। বিকেলের পর থেকে আমি আবার একটু অন্যরকম কাজে ব্যস্ত হয়ে গেলাম। সেটা হচ্ছে ওই যে ভিডিওর ১ম দিকে বললাম না যে পাড়ার একটা অনুষ্ঠান আছে। পাড়ার বাচ্চাদের নিয়েই একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সরস্বতী পূজা উপলক্ষে। আমাদের একটা বাড়ি পরেই। তো ওই বাড়ির দাদা বৌদিরা এই উদ্যোগটা নিয়েছে। সৃষ্টি যেহেতু নাচ করবে ওইজন্য এখন থেকে ওকে সাজুগুজু করিয়ে নিতে হবে। ওইজন্য পায়ে আলতা দিয়ে শুরু করলাম যে ফার্স্টে আলতাটা অন্তত পরিয়ে দিই। আমার গলাটা বেশ ভালো মতনই ধরে, ধরে আসছে। আমি কথা বলতে নিয়ে আটকে, আটকে যাচ্ছি। আর গলায় খুব খুসখুস করছে। জানি না আবার কোন অসুখের মধ্যে পড়ে গেলাম। মানে সুস্থ হয়ে উঠতে না উঠতেই আবার সেই একই কন্ডিশন। আর ভালো লাগে না। কবে যে ওয়েদারটা ঠিক হবে আর কবে আমি ঠিক হব। আর এখানে দেখুন, এখানে একটা বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে এই দিদিভাইটা শাড়ি পরিয়ে দিচ্ছে। সবাইকে একই রকমভাবে শাড়ি পরিয়ে দেবে। যেহেতু কয়েকজন মিলে একটা গ্রুপে নাচ করবে ওরা। তো ওইজন্য সবাই মিলে একই রকমের শাড়ি বা একই রকমের গয়নাগাটি হলেই ভালো হয়। তো এই দিদিভাইয়ের কাছ থেকে শাড়ি পরিয়ে নিয়ে বাড়িতে এসে এই যে আমি ওকে সাজিয়ে দিয়েছি, মেকআপ করে নিয়েছি, চুল বেঁধে দিয়েছি। আর আমার যেগুলো মালা-টালা ছিল সেগুলোই পরিয়ে নিয়েছি। তো কেমন লাগছে সৃষ্টিকে বলুন তো আমি কেমন সাজাতে পারলাম? এবার আমি একটু জিরিয়ে নিব না শাড়ি পরতে নিব আমি নিজেই জানি না। আমার খুব হাঁসফাঁস লাগছে। এমনিতেই শরীরটা ভালো লাগছে না। সর্দি, সর্দি। তার মধ্যে ওই যে ওকে সাজালাম। তো এখন আবার নিজে একটু শাড়ি-টাড়ি পরে নিই। এই যে আমিও রেডি হয়ে নিলাম। একটা শাড়ি পরলাম, বড়, বড় কানের পরে নিলাম। পাশের বাড়ির অনুষ্ঠান তো, মানে একটা বাড়ির পরে, দুটো ২ নাম্বার বাড়িতেই। তো কাছাকাছি কোনো অসুবিধা নেই। যাবো, আসবো। বাচ্চাদের অনুষ্ঠান, অল্প একটু প্রোগ্রাম। তো বেশ নিজেদের মধ্যে বেশ আনন্দ হবে। তাহলে চলুন যাই ওখানে। উপলক্ষে সান্ধ্যেয় প্রোগ্রাম করেছেন দাদাভাই এবং দিদিভাই। তার যে আমাদের অতিথিরা এসেছেন তাদের বরণ করে নিচ্ছেন। প্রতি দীপক সরকার মহাশয়কে বরণ করে নিয়ে জোরে একটা হাততালি দেবেন সবাই। সৃষ্টি সরকার বরণ করে নেবেন।
গোপাল স্যারকে, ননীকান্ত সরকার মহাশয়কে। এই যে সৃষ্টি এখানে মাঝখানে দাঁড়িয়ে আছে, আর একটু পরে প্রোগ্রাম শুরু হবে। এখানে প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে। সৃষ্টি একটি ছড়া বলেছে, তো ছড়াটা আগে শুনিয়ে দিই। আমি একটি ছড়া বলছি, এসো গোমা সরস্বতী। লিখেছেন কবি গৌতম মণ্ডল। এসো গোমা সরস্বতী, তোমার জন্য আসন পাতি। ফুল তুলে আজ ধূপ জ্বেলেছি, জ্বলুক এবার জ্ঞানের বাতি। এসো গো মা সরস্বতী, তো গো মা সরস্বতী, লেখা পড়ায় দাও মা মতি। লিখবো অ আ, পড়বো ক খ, কোলের কাছে স্লেটটি পাতি। এসো গো মা সরস্বতী, জয় জয় মা সরস্বতী, কণ্ঠেতে দাও সুরের গতি। আলোক সুরের বন্ধি শিখায় করব তোমার সন্ধ্যারতি। এসো গো মা সরস্বতী, এসো গো মা সরস্বতী, জ্বালাও তুমি জ্ঞানের বাতি। আধার কেটে আসুক আলো, ভুবনটা হোক আলোর নদী। এসো গো মা সরস্বতী। নমস্কার। আর এখানে একটা গ্রুপ নাচ করছে, আর সৃষ্টি যেহেতু সবার ছোট ওই জন্য ওই যে ও মিডিলে আছে। তো মিউজিক আমি দিলাম না, যেহেতু মিউজিক দিলে কপিরাইট আসতে পারে, আপনারা তো জানেনই মিউজিক দিলে অনেক সমস্যা হতে পারে। ওই জন্য শুধু এইরকম দু একটা স্টেপ দেখিয়ে দিলাম নাচের। খুব সুন্দর পারফরমেন্স হয়েছে। পাড়ার মধ্যে বাচ্চা কাচ্চাদের কত ট্যালেন্ট, আজকালকার বাচ্চাদের কেউ বাদ নেই। সবাই আগ্রহ করে এসে নাচ গান আবৃত্তি সব কিছু পরিবেশনা করেছে। তো খুব ভালো প্রোগ্রাম হয়েছে। আর এই পর্যন্ত ধৈর্য সহকারে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখলেন বা নতুন দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার খুব ভালো লাগবে, কারণ আমি তাতে ইউটিউব জার্নিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবো। তো ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ, আর এখানেই শেষ করছি। ভালো থাকবেন।